বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মালিহা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বোটানি, গাওয়াল বদে আলম গভর্নমেন্ট কলেজ, গাজীপুর। তোমাদের আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে লিমনোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার, এই বিষয়টার উপর ক্লাস হবে। এর প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমাদের সিলেবাসে এর কি কি অধ্যায় রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করছি। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন। তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের ইন্ট্রোডাকশনই পড়াবো, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকেই পড়াবো। তো প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন, এর মধ্যে রয়েছে যে ডেফিনিশন, হিস্টোরি, ক্লাসিফিকেশন, scope and importance of limnology versus hydrologic cycle. এটি রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ফ্রেশ ওয়াটার, 2 নাম্বার চ্যাপ্টার। এখানে পন্ডস, লেকস, রিভার্স, ইস্চুয়ারিজ, অ্যাকোয়াটিক রিসোর্সেস অফ বাংলাদেশ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে লেকস, 4 নাম্বার চ্যাপ্টার ফিজিক্যাল ফ্যাক্টরস অফ ইনল্যান্ড ওয়াটার, 5 নাম্বার কেমিক্যাল ফিচার্স অফ ইনল্যান্ড ওয়াটার, 6 নাম্বার স্ট্রাকচার অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ অ্যাকোয়াটিক হ্যাবিটেট, 7 নাম্বার ইউট্রফিকেশন, 8 নাম্বার অ্যাকোয়াটিক ফ্লোরা এবং 9 নাম্বারে অ্যাকুয়াকালচার। তো সিলেবাস বের করলেই তোমরা দেখতে পাবে 9টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। তো আজকে চ্যাপ্টার নাম্বার 1 লিমনোলজি এর যে ইন্ট্রোডাকশন সেটা আমরা পড়বো। এর ডেফিনেশন সম্পর্কে জানবো, এর হিস্টোরি জানবো, ক্লাসিফিকেশন জানবো। তো আজকে ক্লাসে ডেফিনেশন এবং হিস্টোরি নিয়ে মূলত আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে ক্লাসিফিকেশন, স্কোপ, ইম্পর্টেন্স, তারপর হাইড্রোলজিক সাইকেল বা পানি চক্র, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে যায় যে লিমনোলজিটা কি। লিমনোলজি আসলে কথাটা ডেফিনেশনের দিকে গেলেই মনে হয় ভালো হয়, যে লিমনোলজি বলতে আমরা কি বুঝতে চাচ্ছি। এখানে the word limnology comes from 2 Greek words. দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে লিমনোস, আরেকটি হচ্ছে লজোস। লিমনোস অর্থাৎ জ্ঞান এবং লিমনোস অর্থাৎ হচ্ছে লেক অর সাবমার্সড বডি অফ ওয়াটার, মানে হ্রদ অথবা সাবমার্সড বডি অফ ওয়াটার, মানে যেটা নিমজ্জিত অবস্থায় থাকে, যে পানি ওয়াটার বডি রয়েছে সেগুলো। এবং লজস অর্থাৎ জ্ঞান, মানে যেসব হচ্ছে লেক সম্পর্কিত বিজ্ঞান, একেই বলা হচ্ছে তোমার লিমনোলজি। কিন্তু লিমনোলজি বলতে আসলে শুধু লেকের কথা আমরা বলবো না। এখানে লিমনোলজিতে যেটি আসবে সেটি হচ্ছে তোমার পৃথিবীর যে ভূভাগ রয়েছে, আমরা জানি এই ভূভাগের অধিকাংশই কি তোমার বলা হয়ে থাকে যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এবং এই 1 ভাগ স্থলে আর এই 3 ভাগ জল, এই 3 ভাগ জলটাকে আমরা বলছি কি ওশানিক ওয়াটার, তাই না, মানে সামুদ্রিক পানি। এবং দেখা যায় যে মোট যে পানির প্রাপ্যতা পৃথিবীতে, সেটিকে যদি আমরা 100 ভাগে ভাগ করি তাহলে 99 ভাগই রয়েছে তোমার অ্যাবাউট 95 to 99% তোমার ওশানিক ওয়াটার, এবং বাকি 1% বা 1 থেকে 5% রয়েছে তোমার ফ্রেশ ওয়াটার। তাহলে 1 থেকে 5% যেটা খুবই কম, বা অনলি 1 to 2% বলা যায়, সেটি হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং স্বাদু পানি বলি আমরা এটাকে। এবং এই স্বাদু পানি সম্পর্কিত যে বিজ্ঞান এবং স্বাদু পানির ইকোসিস্টেমের মধ্যে যে অংশ যেগুলো নিয়ে আলোচনা করা হয়, এর স্বাদু পানির যে তোমার বিভিন্ন ধরনের এর ফাংশন রয়েছে এবং এর ভিতরের যে বায়োলজিক্যাল বিভিন্ন ধরনের
ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল চেঞ্জ গুলো হয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া এর মধ্যে চলমান রয়েছে এবং এর জীব উপাদান, জড় উপাদান এই সব কিছু মিলেই মূলত লিমনোলজিটাকে আমরা ডিফাইন করতে পারি। এই সব কিছুকেই লিমনোলজির যে বিষয়টা সেখানে আলোচনা করা হয়ে থাকে। তো লিমনোলজিকে এখানে বলা হচ্ছে যে the limnological discipline integrates the functional relationship of growth, adaptation, nutrient cycle, biological productivity with species composition and describes and evaluates how physical, chemical and biological environments regulate these relationships. মানে এখানে বোঝাচ্ছে যে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল যেসব এনভায়রনমেন্ট রয়েছে সেই বায়োলজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে যে ভৌত রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হয় জীব এবং জীব উপাদানগুলোর মধ্যে এবং যে বিভিন্ন পুষ্টি সাইকেল বা পুষ্টি উপাদানগুলোর যে চক্র, তার অ্যাডাপ্টেশন, তার বৃদ্ধি, এই সব কিছুর মিলে যে একটা ইন্টারেকশন সেটাকেই আমরা লিমনোলজি বলতে পারি। ঠিক আছে, তো লিমনোলজি কথাটা বা লিমনোলজির যে কনসেপ্টটা এর ডেফিনেশন দিতে গিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। তো তোমরা পরীক্ষায় যখন অ্যান্সার করবে তখন তোমরা নিজে কি বুঝতে পারলা সেই বিষয়টা বেশি তুলে আনবে এবং দুই একজন বিজ্ঞানীকে কোট করে তোমরা দিতে পারো যে অমুক বিজ্ঞানী এটা বলেছেন। তারপর যেমন বিজ্ঞানী ফোরেল এর কথা আমরা বলতে পারি, অ্যাকর্ডিং টু F.A. ফোরেল একজন বিজ্ঞানী, তিনি মূলত তাকে লিমনোলজির জনক বলা হয়ে থাকে। তো এখানে তিনি যেটা বলতে চেয়েছেন, দ্য থিওরি অফ দ্য ওশান অফ লেকস ইজ কল্ড লিমনোলজি। মানে তিনি বলতে চেয়েছেন যে হ্রদের সমুদ্র বিজ্ঞানকে লিমনোলজি বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং প্রফেসর নুরুল ইসলাম বাংলাদেশের একজন প্রখ্যাত প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি একে বলেছেন যে the subject that deals with the biology and composition of aquaculture is called limnology. এটি হচ্ছে এমন এক ধরনের সাবজেক্ট যেটি deal with the biology and composition of aquaculture. aquaculture মানে বোঝাচ্ছে যে aquaculture মানে পানির মধ্যে যেসব কালচার করা হয়, যেমন মাছ তোমার, তারপরে অন্যান্য যেসব যেমন সেটা মুক্তা চাষ হতে পারে, মানে হচ্ছে অ্যাকুয়াকালচার বলতে পানির মধ্যে যে সব জীবকে চাষ করা হয় সেগুলো। তো এখানে বায়োলজি এন্ড কম্পোজিশন অফ অ্যাকুয়াকালচার ইজ কল্ড লিমনোলজি, এটি বলেছেন তিনি। তারপর আসো হিস্টোরি অফ লিমনোলজিতে আমরা ডেফিনেশন দেখলাম, বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন ডেফিনেশন রয়েছে। মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে স্বাদু পানি সম্পর্কিত বা ভূভাগস্থ যে পানি রয়েছে সেই সম্পদের বাস্তুতান্ত্রিক বিষয়াদির উপরে যে জ্ঞান সেটি আহরণের যে বিদ্যা সেটাকে আমরা লিমনোলজি বলে থাকি। আর হিস্টোরি অফ লিমনোলজির দিকে তাকালে আমরা দেখতে পাই যে হিস্টোরিটা আসলে অনেক বলা যায় যে অনেক পুরাতন, কয়েকশো বছর আগে থেকেই এই লিমনোলজির ইতিহাসটা প্রবাহিত হচ্ছে। মানে যখন থেকে তোমার যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় এবং তারপর পরবর্তীতে প্লাঙ্কটন ধরার জন্য যে সিল্কের তৈরি সূক্ষ্ম জালের আবিষ্কার হয় ইত্যাদি ঘটনা, এগুলো থেকেই আস্তে আস্তে লিমনোলজির কনসেপ্টটা বৃদ্ধি পেতে থাকে। তো লিমনোলজির প্রথম যিনি লিমনোলজি বিষয়ক গবেষণায় এগিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত একটি নাম, সেটি হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। লিউয়েনহুক যদিও মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, কিন্তু তিনি তারপরও কি করেছেন, তিনি ফিলামেন্টাস গ্রিন অ্যালগি নিয়ে আলোচনা করেছেন, স্পাইরোগাইডা নিয়ে তিনি গবেষণা করেছেন এবং তার নিজের যে আবিষ্কৃত হচ্ছে মাইক্রোস্কোপটা ছিল সেটি দিয়ে তিনি এই স্পাইরোগাইডার বিভিন্ন ধরনের স্ট্রেন নিয়ে বিভিন্ন যে তার সেগমেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে গবেষণা করেন এবং গবেষণা করে তিনি দেখতে পান যে এই স্পাইরোগাইডা এর যে এটি শৈবালটির যে ঋতুচক্রীয় পরিবর্তন হয় এবং শৈবালের ইকোলজির উপরে
দেখা যায় যে বাতাসের গতির প্রভাব রয়েছে এবং খাদ্য শৃঙ্খলের যে গতি রয়েছে সেটির আভাস তিনি দেন। তার পরবর্তীতে দেখা যায় যে অনেক বিজ্ঞানী আরো গবেষণা করেন, এটি লিম্নোলজি বিষয়ক গবেষণা আরো বাড়তে থাকে। যেমন 1730 সালে সুইজারল্যান্ডের বিজ্ঞানী দুয়ে F.D. ডুয়েলার সর্বপ্রথম পানির সিচ পরিমাপ করেন এবং বিজ্ঞানী সসার নামের একজন বিজ্ঞানী রয়েছেন, তিনি যে গভীর হ্রদে পানির যে তাপমাত্রা সেটি তিনি পর্যবেক্ষণ করতে সক্ষম হন। ঠিক আছে, পরবর্তীতে আরো সব বিজ্ঞানী যেমন 18th সেঞ্চুরিতে, তারপরে 19th সেঞ্চুরিতে বিভিন্ন বিজ্ঞানীরা এই অ্যাকোয়াটিক যে লাইফ সেটি নিয়ে গবেষণা করতে থাকেন। তার পরবর্তীতে দেখা যায় যে 1812 থেকে 1814 সালের মধ্যে জেমস জার্ডিন নামের একজন ইঞ্জিনিয়ার, তিনি কি করেন, তিনি তাপ এবং ব্যর্থতাড়িত আলো, তাপ এবং ব্যর্থতাড়িত মিশ্রণ কিভাবে হ্রদের ইকোসিস্টেমকে প্রভাবিত করে সেটির বর্ণনা দেন। এবং তারপর জু প্ল্যাঙ্কটন আবিষ্কৃত হয়। জু প্ল্যাঙ্কটন এ নিয়ে বিভিন্ন গবেষণা রয়েছে এবং বলা হয়ে থাকে যে জোহানেস মুলার একজন বিজ্ঞানী, তিনি মূলত 1845 সালের দিকে প্ল্যাঙ্কটন নিয়ে গবেষণা করেন এবং তিনি বিভিন্ন আণুবীক্ষণিক ক্রাস্টেসিয়া এগুলো দেখেন এবং সেটিকে শনাক্ত করেন। পরবর্তীতে 1887 সালে ভিক্টর হ্যানসেন তিনি এটি প্ল্যাঙ্কটন শব্দটি চালু করেন এবং পরবর্তীতে দেখা যায় যে the research paper দেখা যায় যে entitled Lakes একটি রিসার্চ পেপার এবং refers to lakes as microorganism and describes the interrelationship between the fundamental forces of life and organisms. বিজ্ঞানী জাং এবং ফোর্বস তারা কি করেন যে Forbes were the first to call the lake a microcosm. তারা লেককে মাইক্রোকজম নামকরণ করেন এবং তারপরে একটা রিসার্চ পেপার পাবলিশ করেন, সেটি লেকস নাম দেন, মানে হ্রদ। এভাবে লিম্নোলজির ধারা আগাতে থাকে এবং লিম্নোলজি নিয়ে পরবর্তীতে দেখা যায় যে বিজ্ঞানী এফ.এ. ফোরেল তার বিশদ গবেষণা করেছেন এবং এজন্য তাকে লিম্নোলজির জনক বলা হয়ে থাকে। লিম্নোলজির যিনি মানে দিকপাল বলা হয়ে থাকে তাকে, কারণ তিনি সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং লেক জেনেভার উপরে অনেক গবেষণা করেন এবং তার বিস্তৃত কাজের জন্য মূলত তাকে লিম্নোলজির জনক বলা হয়ে থাকে। তো 1880 সাল থেকে শুরু করে এবং পরবর্তীতে ফোরেলের ব্যাপক কার্যকলাপ ইউরোপ এবং আমেরিকায় দেখা যায় যে লিম্নোলজির ক্ষেত্রে প্রচুর অগ্রগতি সাধনে সাহায্য করে এবং সে সময়ে দেখা যায় যে অটো জ্যাকারিয়াস তিনি হচ্ছে বায়োলজিক্যাল স্টেশনের পত্তন ঘটান এবং দেখা যায় যে পশ্চিম জার্মানির যে সর্ববৃহৎ লিম্নোলজিক্যাল স্টেশন ছিল সেখানে বিভিন্ন গবেষণা হতে থাকে এবং বার্চ এবং জুডে নামক দুজন বিজ্ঞানী তারা যুক্তরাষ্ট্রের লেক মেনাডোটা এই বায়োলজিক্যাল স্টেশন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে আরো গবেষণা এগিয়ে যায় এবং দেখা যায় যে লিম্নোলজির ক্ষেত্রে এর গবেষণার প্রচুর পরিমাণে ক্ষেত্র রয়েছে লিম্নোলজির এবং 1927 সালের দিকে গার্ডার এবং ব্রান কর্তৃক অক্সিজেন পদ্ধতিতে আলোকিত এবং অন্ধকারাচ্ছন্ন বোতল মানে লাইট অ্যান্ড ডার্ক বোতল ব্যবহার করে তারা সালোক সংশ্লেষণকারী সবুজি উদ্ভিদ গোষ্ঠীর উৎপাদনশীলতা মাপন এবং 1952 সালে স্টেমেন নিলসন তিনিও একই পদ্ধতিতে দেখান যে উৎপাদনশীলতা কিভাবে মাপা যায়। তিনি রেডিও কার্বন ব্যবহার করেছিলেন এবং এভাবেই এই দুই পদ্ধতিতেই বর্তমান কাল সময় পর্যন্ত আমরা ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রাথমিক যে উৎপাদন কোনো একটি হ্রদের সেটি পর্যালোচনা করতে পারি। তো এভাবে লিম্নোলজির অনেকটা উৎকর্ষ সাধিত হয়েছে এফ.এ. ফোরেলের হাত ধরে, এজন্য তাকে লিম্নোলজির জনক বলা হয়ে থাকে। বর্তমানেও লিম্নোলজি নিয়ে অনেক
ধরনের গবেষণা হচ্ছে। তো ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমরা জানো যে এখন ডেঙ্গু চিকুনগুনিয়ার সময়, এজন্য তোমরা সবসময় সাবধানতা অবলম্বন করবে। যেখানেই দেখবে যে স্বচ্ছ পানি জমে আছে সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে এবং সবাইকে সচেতন করার চেষ্টা করবে। আম, সবার সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।